বালের দাপট আমার সাথে দেখাবেন না। কত বড় বেয়াদব তুমি! ফাইজার কথায় আদনান তাচ্ছিল্যের হাসি টেনে বলে, হ্যাঁ জানি আমি বেয়াদব, সত্যিটা বললে এমনিতেও সবার গা চুলকায়। কিসের সত্যি? আমি তোমার মা সমতুল্য হই। জি অবশ্যই আমি মানি, আপনি দুধের ধোয়া তুলসী পাতা, আমি একাই বিচ্ছুটি পাতা, তাই আমার কথা শুনলে সবার চুলকায়। ফাইজা কথা বাড়ায় না। বাকিরা তাদের কথা কাটাকাটি শেষে লিভিং রুমে আসে। ফাইজা কিছু বকার আগেই আদনান সুর পাল্টে বলে, দাদি এই মহিলা এত খারাপ কেন? আমাকে বলে তোমার চাচ্চু এবার আমার কথা না শুনলে বিষ খাইয়ে মেরে দেবো। আপদ একটা ঘাড় থেকে নামাচ্ছে না, মানে মেরিচাকে আপদ বলছে। এই নিয়ে তর্ক হয়েছে এতক্ষণ। চাচ্চুর মতো একজন অ্যাডভোকেটকে উনি সম্মান করছে না। ফরিদা পারভিন রাগী দৃষ্টিতে ফাইজার দিকে তাকায়। ঈশিতাও রেগে ফুঁসে ওঠে। ফাইজা হতভম্ব হয়ে যায়। আদনানের দিকে তাকা দিয়ে দেখে সে হাসছে। ফরিদা পারভিন চিৎকার করে বলে, তোমার সাহস তো কম না, আমার ছেলেকে বিষ খাওয়া মারার কথা বলছো। আজকে ইনা আসুক তুমি বেশি বার বেরোছো। আমার জেরা তোমার বাপের টাকায় চলে না। খাইতে তুমি অপদ কইলা, সেটা নিজের বাপের টাকায় চলে। তোমাকে না বলছি এসব কথায় তুলতে না। চিৎকার চেঁচামেচি শুনে ইলমাও আসে। আদনান ইলমাকে এক নজর দেখে দৃষ্টি সরিয়ে নেয়। ঈশিতা তখন ফাইজাকে বলে, তোমায় ভালো ভেবেছিলাম ফাইজা, দিন দিন আমার ভাবনায় বুড়ো আঙ্গুল দেখাচ্ছ। আজকে ইনানকে বিষ খাইয়ে মারার কথা বলছো, কাল তো আমাদেরকে বিষ খাওয়ানোর প্ল্যান করবে। ঈশিতার কথা শুনে ইলমার রাগ হয়। ফাইজার কত বড় সাহস ভেবেই অবাক হয় ইলমা। এক নজর ফাইজার দিকে তাকিয়ে বলে, আমার বাবাকে নিয়ে যে এসব পরিকল্পনা করবে, আমি সত্যি বলছি আমি নিজে তারে বিষ খাওয়াবো। ইলমার কথায় আদনান ঢুক গেলে। ফাইজা তো এসব কিছু বলেনি, বলেছে আদনান। তাহলে কি ইলমা আদনানের খাবারে বিষ মেশাবে? আদনান চিন্তায় পড়ে গেছে। সে যে ভেজাল লাগানো এটার আগুন কয়দিন জ্বলে কে জানে। ফাইজা বুঝুক আদনান কি, কত ধানে কত চাল সেটাও টের পাক। তার মেরিচাকে আপদ বলার মানেও বুঝুক। তাদের ঝগড়ার মাঝে আদনান বলে, ক্ষুধা লাগছে, ঝগড়া শুনলে তো আর পেট ভরবে না। বাকিরা থামে। সবাই দুপুরের খাবার খেতে বসে। খাবার টেবিলে আর টুর শব্দ হয়নি। ইলমা চুপচাপ খেয়ে রুমে চলে যায়। ফাইজা কোনো রকম খেয়ে রুমে চলে যায়। ঈশিতা, তৃপ্তি এবং ফরিদা পারভিন মিলে টেবিল গোছায়। আদনান ইলমার সক্রিয়তা দেখে বিরক্ত হয়। হঠাৎ মেলিচার হলোটা কি? ভার্সিটি থেকে বাসায় এসেছে আবরণ। খুব গরম লাগছে তার, সেই জন্য লিভিং রুমে সোফায় বসে হাঁক ছাড়ে। ডাকে রাহেলার নাম ধরে। বার কয়েক ডাকার পরও রাহেলা সারা শব্দ পায় না। আবরণ বিরক্তিতে চ উচ্চারণ করে, আবারও চেঁচিয়ে ডাকে, হাম্মু পানি নিয়ে আসো। তখন সোহেলি রহমান ফ্রিজের ঠান্ডা পানির বোতল হাতে আনেন। আবরণের দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলেন, রাহেলা তো আর আসবে না, অন্যত্রে কাজ নিয়েছে। আবরণ পানিতে চুমুক দিয়ে থামে। মুহূর্তেই টনক নড়ে তার। জিজ্ঞেস করে, এখানে কাজ ছেড়ে দেওয়ার কারণ কি? ওর বাসা থেকে নাকি দূরে, এখন যেখানে কাজ পেয়েছে সেটার ধারে কাছের। আবরণ কিছু বলে না। তার মানে রাহেলা কিছু না বলে সরে গেছে। গুড। আবরণের জন্য এখন জেবিন আছে। যখন যেই মুহূর্তে খুশি সেই মুহূর্তে দুজন দেখা করে। রাতে ক্লাবে যায়, মদ গিলে, ইন্টিমেট হয়। এভাবেই চলছে দুজনের অবৈধ মেলামেশা। এদিকে ইনান শেখ বাসায় এসে ফ্রেশ হয়। মাগরিবের নামাজ আদায় করে নাস্তা খেতে বসতেই ফরিদা পারভিন আদনানে বলা কথাটা তোলেন। ফাইজা ইলমাকে আপদ বলেছে, তাকে বিষ খাইয়ে মারার কথা বলেছে। মায়ের থেকে এরকম একটা কথা শুনে ইনান শেখ বিস্ময় প্রকাশ না করে থাকতে পারেনি। চোখ মুখের রং পরিবর্তন হয়। চুপচাপ ইজাজকে ডাকে। ইজাজ আসতে ইনান শেখ আদেশ করেন, তোমার আম্মুকে ডেকে আনো। ইজাজ মাথা নাড়ায়, চলে যায় ফাইজাকে ডাকার জন্য। তখন সবাই এক এক করে লিভিং রুমে হাজির হয়। শুধু ইলমা আসেনি, আদনান সবার শেষে এসেছে। কথার আওয়াজে বুঝেছে গন্ডগোল একটা বাঁধবে। নিশ্চয়ই ওই হিটলার ইনান শেখ তার বউ রিনা খান ওরফে ফাইজাকে বকবে বা চর মারবে। আদনান কেন সেটা মিস দিবে? এত কষ্ট করে এত সুন্দর ড্রামা ক্রিয়েট করে দিল, শেষে যদি মজাই না পায় তাহলে ব্যাপারটা হলো নাকি? আদনান সোফায় বসে বাকিদের দিকে তাকায়। ইলমাকে কোথাও দেখেনি। আদনান বিরক্ত হয়ে প্রচুর। হুট করে ওমা নিজেকে আড়ালে রাখছে কেন? কি হয়েছে তার? ফাইজা আসতেই ইনান শেখ জিজ্ঞেস করেন, তুমি নাকি ইলমাকে আপদ বলেছো? ফাইজা চুপ। বাকিরা তাকিয়ে আছে তার দিকে। আদনান মিটে মিটে হাসছে।
সেই হাসি ফাইজার চোখ এড়ায়নি। তখন ইনান শেখ পুনরায় বলে, আমাকে বিষ খেয়ে মারতে চাও? ফাইজা জবাব দেয়। আমি এরকম কিছু বলিনি। তখন ফরিদা পারভিন মাথায় হাত দিয়ে বলল, কত বড় মিথ্যা কথা কেমনে কও তুমি? আর কত রূপ দেখানো বাকি আছে তোমার? আদনানকে জিজ্ঞেস করুন, আমি বিষ খাওয়ানোর কথা বলিনি। তখন আদনান বিরক্ত মাখা কণ্ঠে জবাব দেয়। খোদার গজব পড়ব যে আমার উপর দোষ চাপাতে চায়। আদনানের কথায় ইনান শেখ বিরক্ত হয়। ফাইজা চেতে ওঠে, জবাবে দেয়, বেয়াদ্দপ ছেলে, তুমি তো বানিয়ে কথাগুলো বলেছ। আমার কি ঠেকা পড়েছে এসব বানিয়ে বলার? আমার এত সময় আছে নাকি? ফাইজা কিছু বলতে যাবে, তখন ইনান শেখ ধমকে বলে, আর কোনো কথা বলবে না তুমি। টক্সিক মহিলা, আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে তুমি আমার বউ। আমি এসব বলিনি। ইলমাকে তোমার আপদ মনে হয়? ও আমার মেয়ে। তুমি আরো মিথ্যা বানাও, ঝগড়া করো, তবে ইলমার জন্য আমার মনে যে ভালোবাসাটা, সেটা এক ফোঁটাও কমাতে পারবে না। আমার মেয়ে আমার গর্ব, আমার অহংকার। ফাইজা চেঁচিয়ে বলে, আমার সমস্যা ঠিক এই জায়গায়। ইলমার জন্য তোমার মনে টান ভালোবাসা, যেটা আমার ছেলের বা আমার জন্য নেই, ওই তোমার গর্ব না? বেশি অহংকার করো না। এই মেয়েই তোমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। আমার কথা মিলিয়ে নিও তুমি। ফাইজা, চিৎকার করে বলে ইনান শেখ। বাকিরা চুপ। তারেক মাহমুদ কি বলবেন খুঁজে পাচ্ছেন না। যতই বলুক তাদের মধ্যকার ঝামেলা শেষ হবে না কোনোদিন। যত কিছু হোক ঘুরে ফিরে ইলমার ঘাড়ে দোষ আসবেই। ফাইজা ইলমাকে দু চোখে সহ্য করতে পারে না, অথচ সব জেনেই বিয়ে করেছে। সময়ের সাথে সাথে ইলমা তার চক্ষুশূল হয়ে গেছে। ভাগ্যিস তার দাদি আছে, বাকিরাও তাকে আদর যত্ন করে। বিশেষত ইনান শেখের সক্রিয়তা, টান, মায়া, ভালোবাসা, যত্নের কারণে ইলমা মায়ের অভাব তেমন বোঝে না। ফাইজা যা করে যদি বাকিরাও ওই রকম হতো তাহলে ইলমা থাকতো না, অনেকটাই ভেঙে যেত। কিন্তু সবার ভাগ্য তো আর ইলমার মতো হয় না। যাদের সৎ মা আছে তারাই জানে বাস্তবতা কি, যার একাংশ ইলমা উপলব্ধি করে মাঝে মধ্যে। ইনান শেখের চিৎকারে রুম জুড়ে নীরবতা নেমেছে। ফাইজা চোখ মুখ শক্ত করে স্থান ত্যাগ করে। ইনান শেখ সোজা ইলমার রুমের দিকে যায়। দরজা খোলা থাকায় ভেতরে প্রবেশ করে। রুমের কোথাও ইলমার অস্তিত্ব নেই। ইনান শেখ ব্যালকনিতে যান। মধ্যকার ব্যালকনিতে চাঁদের আলো এসে পড়েছে। সেখানে আনমনা হয়ে দাঁড়ানো ইলমা। বাবার অস্তিত্ব খানিক টের পেতেই ঘাড় ফিরিয়ে তাকায়। ইনান শেখ ব্যালকনির লাইট অন করেন। ইলমা নিজের মন খারাপ লুকাতে মৃদু হাসার চেষ্টা করে। ইনান শেখ মেয়ের চোখের দিকে তাকায়, বেশ শীতল কণ্ঠে বলেন, নাস্তা খেতে আসো। তোমাকে প্রয়োজন ছাড়া রুমে থেকে বের হতে না করছি, তাই বলে খাবার সময়ও রুমে বসে থাকবে? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ইনান শেখ মেয়ের কথা জবাব দেন না, মাথায় হাত বুলে দিয়ে বলেন, চলো নাস্তা করবে, বাবাও নাস্তা করেনি এখনো। ইলমা মাথা নাড়ায়। ইনান শেখ ইলমার কাঁধে হাত রেখে নিজের সাথে জড়িয়ে নেন। মেয়েকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসেন। ইনান শেখ এবং ইলমাকে একসাথে আসতে দেখে আদনান ভ্রু কুঁচকে তাকায়। বাকিরা ইলমার দিকে তাকিয়ে আছে। তখন তৃপ্তি ইলমাকে বলে, তোর কি হয়েছে বল তো, রুম থেকে বেরোচ্ছিস না কেন? তৃপ্তির কথা ইলমা ইনান শেখের দিকে তাকায়। আদনান নিজেও ইলমার দৃষ্টি অনুসরণ করে ইনান শেখের দিকে তাকায়। কিছু একটা আন্দাজ করছে আদনান, তবে টু শব্দ করেনি। সবাই চুপচাপ নাস্তা সেরে ওঠে। ইলমা তৃপ্তি নিজেদের রুমে চলে গেছে পড়ার জন্য। আদনান নিজে উঠে রুমে যায়। আদনান রুমে এসে ফোনটা হাতে নেয়। ইলমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। কিও প্রেমিক নারী, ব্রেকআপ হয়েছে নাকি? ইলমা মেসেজ সিন করে নাক মুখ কুচকায়। আদনানটা আর ভালো হলো না। ইলমা সেন্টি খাওয়া ইমোজি দিয়ে বলে, উল্টোপাল্টা না বলে হয় না? না আমার আর মেসেজ দিবে না। দেব না। তুই কে শুনি? তোকে মেসেজ না দিলে আমার কিচ্ছু হবে না। ঠিক আছে। কি? আদনান পুনরায় রিপ্লাই করে। ইলমা বিরক্ত হয়। তার মনে হচ্ছে আদনান কথা বাড়াচ্ছে। ইলমা রিপ্লাই করে, আমাকে মেসেজ দিও না। আদনান রিপ্লাই করেনি। ইলমা ফোন রেখে পড়ায় মনোযোগ দেয়। কেটে যায় 5 দিন। আজকে ইলমার রেজাল্ট দিবে, সেজন্য সকাল সকাল তৈরি হয়ে নাস্তা খেতে বসে। ইলমা আসার পেছন দিয়ে আদনানও এসেছে নাস্তা খেতে। গত 5 দিনে খাবার খাওয়ার সময় ব্যতীত ইলমাকে লিভিং রুমে দেখা যায়নি। আদনানের আশেপাশে আসা তো দূরে থাক, হুট করে ইলমা নিজেকে এভাবে গুটিয়ে নেওয়া সবার চোখে পড়ছে। যদিও কেউ কিছু জিজ্ঞেস করেনি। ইনান শেখের মেয়ে তার কথাই শুনবে। নিশ্চয়ই ইনান শেখ যা সিদ্ধান্ত নিয়েছে ইলমার ভালোর জন্য। আদনানও বিরক্ত ইলমার প্রতি, সেজন্য আগ বাড়িয়ে কথা বলে না।
এমন একটা ভাব নিয়ে থাকে যেন ইলমার ছায়াও সে দেখতে পারে না। এদিকে ইলমা নিজের মতো থাকে। ফাইজার সাথে ইনান শেখ কথা বলে না, তাদের মাঝে বেশ দূরত্ব। শুধু ইনান শেখ না, বাসার কেউ ফাইজার সাথে কথা বলে না। আদনান ইলমা আজকে ভুলবশত পাশাপাশি চেয়ারে বসেছে, বলা যায় এই চেয়ারটাই খালি পেয়েছে আদনান। ইনান শেখ দুজনকে পাশাপাশি চোখে আর চোখে নজর রাখে, যদিও দুজনের কেউই কারো দিকে তাকায়নি। দুজনে নাস্তা খায় নিজেদের মতো, তবে একটা গ্লাস নিয়ে দুজনেই টানাটানি করে। ইলমা যখন গ্লাসটা ধরে ঠিক তখন আদনানও ধরে। ইলমার গ্লাস নিজের দিকে টানে, আদনানও নিজের দিকে টানে। একসময় আদনান নিজেই গ্লাসটা ছেড়ে দেয়। ইলমা গ্লাস নিয়ে পানি পান করে। ইনান শেখ আদনানের দিকে অন্য একটা গ্লাস এগিয়ে দেয়। নাস্তা শেষ করে তারেক মাহমুদ বলেন, ইনান, জায়গাটার টাকা দেওয়া হয়ে গেছে, অল্প কিছু দেওয়া বাকি আছে, রেজিস্টারও করা হয়ে গেছে, বাকি কিছু কাজ বাকি আছে। তারেক মাহমুদের কথায় বাকিরা খুশি হয়। তারেক মাহমুদ নতুন একটা প্রপার্টি কিনেছে, সেটাও রায়হান আজাদের প্রপার্টি, যেটার উপর এমপি নজর দিয়ে রেখেছে। সেই জন্য তারেক মাহমুদের কাছে বিক্রি করে ঝামেলা ঘাট থেকে সরিয়ে নিতে চায় রায়হান আজাদ। শুধুমাত্র প্রপার্টির জন্য নানা হুমকি ধামকি শুনতে হয়েছে। সেজন্য রিয়ানার ভার্সিটি যাওয়া বন্ধ, বাসাও পাল্টে নিয়েছেন তারা। ইনান শেখ জবাব দেন, প্রপার্টি এটার জন্য জহির আহমেদ পিছু লেগে আছে, তুমি এটা নিতে গেলে কেন? জায়গাটা ভালো, জহির তো বিভিন্ন জায়গা নিচ্ছে, বাকিরা কি করবে নাকি নিবে? না, এমপির লোকজন গিয়ে হুমকি ধুমকি দেয়, ওনার মেয়ে আছে যদি ক্ষতি করে দেয়। আইন কি মারা গেছে? তারেক মাহমুদের কথায় ইনান শেখ সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, এদেশের আবার আইন, বিভিন্ন কেস দেখি তো, এদেশে তো ধর্ষকের পক্ষের উকিল পাওয়া যায়, জাস্ট ঠিক একদম জঘন্য। আদনান নাস্তা শেষ করে উঠে দাঁড়ায়। ইনান শেখ ইলমার কাছে আসে, মেয়েকে আলতো করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলেন, বেস্ট অফ লাক মা। ইলমা জবাব দেয়, থ্যাংক ইউ বাবা। আদনান বাবা মেয়ের ভালোবাসা দেখে মুখ বাঁকায়। তারেক মাহমুদ তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দেয়। রেজাল্টের জন্য শুভকামনা জানায় দুজনকে। দুই ভাই বেরিয়ে যেতে ইলমা তৃপ্তি একসাথে বেরোয় বাসা থেকে। তাদের পেছন দিয়ে আদনান বাইকের চাবি নিয়ে আসে, গ্যারেজ থেকে বাইক বের করে গার্ডেনে আসে। ইলমা তৃপ্তি গেটের সামনে দাঁড়ানো, তৃপ্তি সাইডে দাঁড়ালেও ইলমা মাঝামাঝিতে দাঁড়ানো, তবে তার সেসবের হুঁশ নেই। আদনান বাইক থামিয়ে ইলমাকে ধমকে বলে, সদরঘাটের কোন প্রেমিকের কাছে মন রেখে এসেছিস? রাস্তায় কিভাবে দাঁড়াতে হয় জানিস না? ইলমা জবাব না দিয়ে আদনানের দিকে তাকায়। ইলমার চোখে চোখ রাখতেই মুহূর্তে আদনানের কঠোর ভাব মিয়ে যায়। ইলমা কোনো জবাব না দিয়ে তৃপ্তির পাশে গিয়ে দাঁড়ায়। তখন আদনান তৃপ্তিকে বলে, কোনো ছেলে রেজাল্ট জিজ্ঞেস করলে বলবি না। আদনানের কথা ইলমা বিরক্ত হয়, বিড়বিড় করে বলে, শুরু হয়ে গেছে জ্ঞান দেওয়া। তৃপ্তি জবাব দেয়, বলবো না, এত প্যারা দিও না, পারলে নিজে মেয়েদের থেকে দূরে থাকো। আমার দূরে থাকা লাগে নাকি? তারাই দূরে চলে যায়। কথাটা বলে আদনান চলে যায়। ইলমা আদনানে যাওয়ার দিকে তাকিয়ে রয়। রিক্সা পেতে দুজন উঠে বসে রওনা হয় কলেজের উদ্দেশ্যে। এদিকে আবরণ তার দল বল দিয়ে রায়হান আজাদের বাসায় এসেছে। কলিংবে চাপতেই কোনো রেসপন্স পায় না। বার কয়েক চাপার পর দরজা খুলে রায়হান আজাদ নিজে। আবরণকে দেখে বিরক্ত হন তিনি। আবরণ রায়হান আজাদকে দেখে তার ছেলের সুরে বলে, শেষ বয়সে ভরি নিয়ে শান্তিতে থাকতে মন চায়নি তোর? বেয়াদব ছেলে, ভদ্রভাবে কথা বলো, এটা ভদ্রলোকের ভাষা, কোনো গুরুর ভাষা না। রাখ তোর ভদ্রলোক। ওই চেয়ারম্যানকে কেন প্রপার্টি দিলি? সে কি বেশি টাকা দিয়েছে তোকে? কত দিয়েছে? 2 কোটি 5 কোটি? সেটা তোমার জানতে হবে না। অযথা আমাকে বিরক্ত করলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। তোর মেয়েকে সাবধানে রাখিস। কথাটা বলে আবরণ চলে আসে বাসা থেকে। রায়হান আজাদ দরজা লক করে ভেতরে যায়। তখন ওনার ওয়াইফ ভদ্রমহিলা নৌসিন আসে। রায়হান আজাদ সোফায় বসতে বসতে বলেন, তোমার ভাইকে বলো একটা ফ্ল্যাট খালি করে দিতে, আমরা সেখানে উঠব। কয়েকদিন আগে মাত্র বাসা চেঞ্জ করলাম, এভাবে কয়দিন? তুমি বেশি কথা বলো না তো। রিয়ানকে বলে দাও বাইরে যাতে না যায়। ও তো ভার্সিটিও যায় না। শপে গিয়ে বোরকা কিনে আনবে, দুজনে বোরকা পরে চলাফেরা করবে। বেশি জরুরি না হলে বাসা থেকে বেরোবে না, বাকিটা আমি দেখছি। তারেক মাহমুদকে এ বিষয়ে জানাও, ওনার ভাই তো একজন অ্যাডভোকেট। এদেশের আইন ভালো না,
এসব অ্যাডভোকেট, পুলিশ, থানা কিছু করতে পারবো না। সবাই টাকার কাছে বিক্রি হয়। নওশিন আজাদ কথা বাড়ায় না। রায়হান আজাদ চিন্তিত হয়ে পড়েছেন। এই প্রপার্টি না জানি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ইলমা টেস্টের রেজাল্ট দিয়েছে, সে ফার্স্ট হয়েছে। নিজের রেজাল্ট শোনার পর ইলমা ভীষণ খুশি। তার কারণ সে ফার্স্ট হয়েছে সেজন্য না, তার বাবা যে খুশি হবে সেই জন্য। ইলমা পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস, এটা ছোটবেলা থেকেই। তার উপর ইরান শেখ ভালো গাইডলাইন দেন, সেজন্য এখনও টিকে আছে। শুধু মেধাবী হলে হয় না, ভালো গাইডলাইনও প্রয়োজন হয়, না হলে অতিরিক্ত ভালো স্টুডেন্টও ঝরে পড়ে। এরকম চিত্র চারিদিকে অহরহ আছে। তৃপ্তি তার গ্রুপে সেকেন্ড হয়েছে। 2 বোন কলেজের কাজ শেষ করে ফ্রেন্ডদের সাথে বাজারে আসে। একটা রেস্টুরেন্টে যায় তারা, সাথে আছে প্রীতি, মহিম এবং রিহান। তারা সবাই পাশ করেছে। তাদের পড়াশোনা ওই চলে টাইপের, অতটা মনোযোগী না, কারণ তারা প্রেম নিয়ে সময় কাটায় বেশিরভাগ। যেহেতু ইলমা ফার্স্ট হয়েছে সেজন্য সবাই ঝুঁকে বসেছে ট্রিট দেওয়ার জন্য। ইলমার আর কি, বন্ধু মহল আবদার করেছে, না করতে পারবে না। তারা পিৎজা অর্ডার দিয়েছে। যেহেতু আসতে একটু সময় লাগবে সেজন্য সবাই গল্প গুজবে মেতে উঠেছে। তৃপ্তি ফোন স্ক্রল করছে। ইলমা প্রীতির সাথে কথা বলায় ব্যস্ত। রিহান, মাহিমও ফোনে ব্যস্ত। তৃপ্তি ফোন হাতে ওয়াশরুমের দিকে গেছে। ইলমা চারপাশে হুঁশ নেই। সে কথা বলা এতটাই ব্যস্ত যে আদনান যে তার ফ্রেন্ড নির্মাণের সাথে এই রেস্টুরেন্টে এসেছে সে জানেই না। আদনান এসেছে এ পথ দিয়ে যাচ্ছিল, নির্মাণের কথায় চলে এসেছে খাবার খেতে, কিন্তু এসে যে ইলমাকে আবারও তার ছেলে ফ্রেন্ডের সাথে দেখবে ভাবতে পারেনি আদনান। দূর থেকে ইলমাকে দেখে মাথায় রক্ত উঠে যায় তার কেউই প্রাইভেট স্পেসে বসেনি, সবাই সামনে সোফায় বসেছে। আদনান এগিয়ে যায় ইলমাদের দিকে। ইলমা এই সময় আদনানের উপস্থিতিতে হকচকিয়ে যায়। আশেপাশে তাকে তৃপ্তিকে খোঁজে, সে নেই। মুহূর্তে ইলমা চোয়াল শক্ত করে নেয়। এখনই আদনান তার মেজাজের 12টা বাজাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটাই হলো। আদনান অতিরিক্ত রুক্ষ গলায় ইলমাকে শাসিয়ে বলে, কলেজের নাম করে ছেলেদের সাথে রেস্টুরেন্টে খেতে আসা, তোর বাপ জানে তো এসব খবর? ইলমা বিরক্ত হয়, জবাব দেয়, বাবা সবাই জানে, এছাড়া আমি ছেলে ফ্রেন্ডদের সাথে আসি না। কার সাথে আসি? এটা তোমার এত কিসের সমস্যা? এই তুই আমাকে প্রশ্ন করছিস? বেয়াদব হচ্ছিস দিন দিন। ছেলেদের সাথে কিসের চলাফেরা? ওরা আমার ভালো বন্ধু, আর তুমি নিজেই দেখো না নিজেকে। নিজের তো মেয়ের ফ্রেন্ডের অভাব নেই, আমারটা নিয়ে এত কিসের সমস্যা তোমার? এই মেলিচা চোপ, মুখ সামনে কথা বলবি। তোর মুখ তুই সামলে রাখ। মুহূর্তে তুকারি শুরু হয়। আদনান চোয়াল শক্ত করে বলে, বেশি বেড়েছিস তুই। ইলমা মুখ ঝামটা মেরে বলে, নিজের ভুল দেখার বেলায় সবাই অন্ধ, কিন্তু অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র। তোর থেকে এখন আমার ঠিক ভুল আয়ত্ত করতে হবে। প্রয়োজন হলে অবশ্যই। এমনিতে তোর মাথায় ঘিলু নেই, ব্রেনটাও হাঁটুতে। যেখানেই দেখে ম্যালিচা ম্যালিচা, একদম ম্যালিচা ম্যালিচা করবি না। তোকে দেখলেই রাগ হয় আমার। কয়টা মানুষ তোকে ভালো বলে শুনি? তোর মুখে নিজের নামের উচ্চারণ শুনলেও রাগ হয় আমার। ইলমা করা অপমানের আদনান জবাব দিতে গেলে নির্মাণ তাকে টেনে নেয়, বলে, আর ঝগড়া করিস না প্লিজ, ও তোকে অপমান করেছে। কথাটা বলে আদনানকে টেনে সামনে নেয়। আদনান শুধু ইলমার দিকে এক নজর তাকিয়েছিল। আদনানের এরকম চাহনি ইলমাকে অস্বস্তিতে ফেলে। কী রকম অস্বস্তি সেটা হলো, বেশি অপমান করা হয়েছে বলে মনে হলো ইলমার। নিজের মাঝেই খারাপ লাগা কাজ করছে। সে শুনেছে আদনান সেদিন তার হাত ধরে মসজিদে যাওয়ার পর থেকে নিয়মিত নামাজ আদায় করছে। সে তো ভালো হচ্ছে, তাহলে ইলমার এসব বলা উচিত হয়নি। মুহূর্তে মন খারাপ হয়ে যায় ইলমার। আদনানের শাসন বারণে না, আদনানকে নিজের করা অপমানের জন্যই তার মন পুড়ছে। ইলমা সহসা কারোর সাথে রুড বিহেভ করে না, আর করলেও সেটা জঘন্য টাইপের হয়। কিন্তু এসব মায়া মনে জন্ম দেয়া মানেই সর্বনাশ। কঠিন বাক্য শুনিয়ে দূরে সরিয়ে দেয়াটাই উত্তম। এমনিতে আদনানের থেকে তার দূরত্ব বজায় রাখতে হবে, সেটা হোক 1000 মাইলের কিংবা আকাশ পাতাল টাইপের। কিন্তু ঘুরে ফিরে তাকে সেই আদনানের মুখোমুখি হতে হয়। ইলমা খাওয়ায় মন দিতে পারেনি। তৃপ্তি লুকিয়ে এসেছে ওয়াশরুমের কর্নার থেকে। এতক্ষণ তাদের ঝগড়া থেকে চুপসে গেছে বেচারি। এসে ইলমাকে বলে, আয় চলে যাই। ইলমা কিছুক্ষণ দম নিয়ে বলে, চলো। ইলমা বেলটা রেখে উঠে দাঁড়ায়। বাকিরা তাকিয়ে আছে। মাহিম বলে, ঝগড়া তো হয়েছে, না খেয়ে চলে যাবি? পরে আসবো আবার।
তাদের কথার মাঝে তৃপ্তি পিৎজার স্লাইস মুখে নেয়। ইলমা বাকিদের থেকে বিদায় নিয়ে তৃপ্তির হাত ধরে হাঁটা ধরে। তৃপ্তি হাতে আনার স্লাইস খাচ্ছে আর হাঁটছে। ইলমার দিকে এক বাইট এগিয়ে দিলেই ইলমা তা প্রত্যাখ্যান করে। দুজনে রিক্সা ধরে বাসার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে রেস্টুরেন্টে বসে আছে আদনান এবং নির্মাণ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।